আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব পাখি গল্পটি, যেটা লিখেছেন হলো লীলা মজুমদার। আজকের ভিডিওর আউটলাইন হলো আমি তোমাদেরকে প্রথমত সামারাইজ করব, তারপর লাইন বাই লাইন পড়াবো, তারপর তোমাদেরকে আমি মূল ভাবটা দিয়ে দেব। ধৈর্য সহকারে আজকের ক্লাসটি যদি তুমি দেখতে পারো, তাহলে তোমাকে এই গল্প সম্বন্ধে আর একদিনও পড়তে হবে না। একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখিও। দেখো, এই যে পাখি, এখানে মূলত একটা পাখিরকে নিয়েই মূলত যে গল্পটা রচিত হয়েছে। পাখির সাথে একটা কিশোরের সম্পর্ক এই গল্পে লীলা মজুমদার ফুটিয়ে তুলেছেন। এই গল্পের প্রধান চরিত্র হলো কুমু। এই কুমু এর সাথে পাখির এবং লাটুকে মিলে এই গল্পটি মূলত রচিত হয়েছে। দেখো, সহকারী চরিত্র হলো লাটু। এই গল্পটি মূলত চিরকালের সেরা নামের গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। আমরা লীলা মজুমদার এর সম্বন্ধে কিছু জেনে নিতে পারি। দেখো, তার জন্ম হলো 1908 সালে। কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতার রায় পরিবারে, এবং তার পৈতৃক নিবাস ছিল কিন্তু ময়মনসিংহে। কে কে ময়মনসিংহ থেকে আমার ভিডিওটি দেখছো জানাতে পারো। দেখো, তিনি কিন্তু 2007 সালে মারা গেছেন। দেখো, ডিফারেন্সটা তুমি একটু খেয়াল করো। প্রায় 100 বছরের কাছাকাছি লীলা মজুমদার বেঁচে ছিলেন। 100 বছরের মতো কিন্তু তিনি বেঁচে ছিলেন। আচ্ছা, দেখো, এই গল্পটি তোমাদের পাঠ্য বইয়ে সংযুক্ত করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটি হলো প্রাণীর প্রতি তোমাদের যে মমর্তব্য জাগিয়ে তোলাই মূলত এই গল্পের উদ্দেশ্য। দেখো, আমরা কুমু সম্বন্ধে কিছু তথ্য জেনে নেই, কারণ এটা মূলত কুমুকে কেন্দ্র করে। দেখো, কুমু হলো একজন কিশোরী, সে কিন্তু ছেলে না, সে একজন মেয়ে, এবং লাটু কিন্তু একজন ছেলে, দুজনেই ছোট। পায়ে সমস্যা, হাঁটতে পারে না। এই যে কিশোরী কুমুর কিন্তু পায়ে সমস্যা, যার কারণে কিন্তু হাঁটতে পারে না। 3 মাস সে হলো শুয়ে শুয়ে কাটিয়েছে, এবং সে কিন্তু 3 মাস তার পায়ে কিন্তু লোহার ফ্রেম বেঁধে কিন্তু তাকে চলতে হয়েছে। দেখো, এই হলো একটা সামারি। আমি এখন গল্পের একটু যে অল্প কিছু সময়ের ভিতরে আমি তোমাদের গল্পের একটা সারমর্ম বলি। দেখো, গল্পটা এরকম যে এই যে কুমু মূলত একজন অসুস্থ। তারপর সে তার দিদিমার বাড়িতে যায় সেখানে থাকার জন্য, যাতে সে আরেকটু সুস্থ হয়ে উঠতে পারে। তার পরবর্তীতে সেখানে দেখে যে একটা অসুস্থ বুনে হাঁস সে হলো তার বাসার কাছে, এই যে তার দাদিমার বাসার কাছে হলো সেটা হলো আসে। তারপরে এই বুনো হাঁসটাকে এই যে লাটু এবং কুমু মিলে দুইজনে হলো সুস্থ করে তুলে। ধীরে ধীরে এই কুমুও সুস্থ হতে থাকে। এই কুমুও কিন্তু ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এখানে এটা দেখা যাচ্ছে না, এই যে কুমু, এখানে কুমুও কিন্তু সে ধীরে ধীরে সুস্থ হতে থাকে। ধীরে ধীরে কুমু সুস্থ হয়, ধীরে ধীরে বুনো হাঁস সুস্থ হয়। এইভাবেই মূলত গল্পটা শেষ হয়েছে। আমি এখন তোমাদেরকে লাইন বাই লাইন ব্যাখ্যাটা দিই। এখন আমরা লাইন বাই লাইন এই গল্পটি পড়া শুরু করি। শুরুতেই দেখো, এইখান থেকে শুরু হয়েছে যে পাখি লীলা মজুমদার ডান পাটা মাটি থেকে 1 বিঘত উঠে, তার বেশি উঠে না। কুমু তাহলে চলে কি করে? এখানে দেখো, 1 বিঘত মানে হলো 1 হাতের অর্ধেক পরিমাণ, এতটুকু উঠে। এর থেকে বেশি কুমুর পা হলো উঠে না। কুমু হলো সেই অসুস্থ ছেলেটি। মাসিরা মাকে বললেন। তো এখানে মাসি কাদের বলা হয়? মাসি হলো মায়ের বোন মাসি, আর বাবার বোন বা পিতার বোনকে পিসি বলা হয়। এগুলো তোমরা মনে রেখো। মায়ের বোনকে মাসি, বাবার বোনকে পিসি বলা হয়। আচ্ছা, পরবর্তীতে দেখো, বললেন কিচ্ছু ভাবিস নে, রোগ তো সেরেই গেছে। এখান থেকে ঝাড়া 3 মাস সোনা ঝুড়িতে মার কাছে রেখে দে, দেখিস কেমন চাঙ্গা হয়ে উঠবে। বাবাও তাই বললেন। বা তবে আর কি ভাবনা কুমু? তাছাড়া ওখানে তো লাটু নামের যেই লাটু বলে মজার ছেলেটা আছে, হেসে খেলে তোর দিন কেটে যাবে। কিন্তু কুমু যে পড়ায় বড় ভালো ছিল। 3 মাস গেছে শুয়ে শুয়ে। প্রশ্ন আসতে পারে, শুয়ে শুয়ে কতদিন চলে গেছে? 3 মাস গেছে তার লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে।
আরও 3 মাস যদি যাই দিদিমার বাড়িতে তবে তো সব পড়া ভুলে যাবে না। মা বললেন, পড়ার জন্য এত ভাবনা কিসের? লাটুর বাড়ির মাস্টার তোমাকেও পড়াবে। বলতেছে লাটুর বাড়ির মাস্টার তোমাকেও পড়াবেন। মাসিরা বললেন, বেঁচে উঠেছিস এটাই যথেষ্ট, তা না হয় একটা বছর ক্ষতি হলো, তাতে কি এমন অসুবিধাটা হবে শুনি? রত্না সবাই উপরে ক্লাসে উঠে যাবে, কুমু পড়ে থাকবে। ভাবলেও কান্না পায়, কুমুর চোখ ঝাপসা হয়ে আসে। তারপর দেখো কি বলা হয়েছে যে সোনাঝুরিতে দিম্মার বাড়ির দোতলার বড় ঘরে মস্ত জানালার ধারে আরাম চেয়ারে বসে বসে দূরে একটা বিল, সেখানে হাজার হাজার বৃষ্টি জলের ফোঁটা পড়ছে আর অমনি বিলের জলে মিশে যাচ্ছে। আস্তে আস্তে পাটা একটু করে তোলার চেষ্টা করছে কুমু। এটা হলো সোনাঝুরিতে তার দাদিমার বাড়িতে। তাদের বাড়িটা ছিল দোতলা। আচ্ছা, সন্ধে হয়ে আসছে, বৃষ্টি থেমে গেছে, জলের বিল সাদা চকচক করছে। আকাশ থেকে হঠাৎ ছায়ার মতো কি বিলের উপর নেমে এলো। কুমু দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনো হাঁস ঝুপঝাপ করে জলে নামছে। একছড়া কি যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বলল, ওই দেখ বনে হাঁসেরা আবার আসছে। শিকারীদের কি মজা! ইস, আমার যদি একটা ইয়ার গান থাকতো। বলতেছে যে দেখ অনেকগুলো বুনো হাঁস আসছে, আমার যদি একটা বন্দুক থাকতো তাহলে আমি শিকার করতাম, এরকম বলতেছে লাটু। কুমু বলল, বন্দুক নেই, ভালোই হয়েছে, অমন সুন্দর পাখিও মারতে ইচ্ছে করে। দিম্মাও তখন ঘরে এসে বললেন, হ্যাঁ, ওদের ওই এক চিন্তা। কুমু বলল, কোথা থেকে এসেছে ওরা? বলতেছে যে পাখিগুলা কোথা থেকে আসছে। দিম্মা উত্তর দিতেছে, যেই শীত পড়ে অমনি উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে, বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে, তারপর আবার দক্ষিণ দিকে উড়ে যায়। শোনা যায় নাকি সমুদ্রের উপরে আন্দামান অব্দি উড়ে যায়। আন্দামান দ্বীপপুঞ্জ নামে হলো যেই বঙ্গোপসাগর, এইখানে অনেকগুলো দ্বীপ আছে, এগুলোকে বলা হয় আন্দামান দ্বীপপুঞ্জ। এইখানে যাই বলতেছে। আমরা যে অতিথি পাখি চিনি, মূলত এই ধরনের পাখিগুলোই হলো এই বনে হাঁস, যে হাঁসগুলো নিয়ে এই গল্প। এটা মূলত এই ধরনের পাখিগুলো। তার পরবর্তী দেখো, লাটু কাছে এসে ফুলটা কুমুর খাটে রেখে বলল, আবার শীতের শেষে ঝাঁকে ঝাঁকে সব ফিরে আসে। সে কথা তো বললে না ঠাকুরমা। লাটুর কথা প্রায় শেষ, সঙ্গে সঙ্গে দূরে দুম করে বন্দুকের গুলির শব্দ শোনা গেল, আর বুনো হাঁসেরা ঝাঁক জল ছেড়ে আকাশে উড়ে খুব নিকটে ডাকাডাকি করে আবার জলে নামলো। পরদিন সকালে জানালা খুলে পর্দা টেনে দিম্মা চলে গেল। কুমু জানলা দিয়ে চেয়ে দেখে লেবু গাছের পাতার আড়ালে ডাল ঘেঁষে কোনো মতে আঁকড়ে পাকড়ে বসে আছে ছোট একটা ছাই রঙের বুনো হাঁস। সরু লম্বা কালো ঠোঁট একটু হা করে রয়েছে, পা দুটো একসঙ্গে জড়ো করে, বুকের রংটা প্রায় সাদা, চোখ দুটো একেবারে কুমুর চোখের দিকে একদৃষ্টে চেয়ে আছে। কালো মখমলের মতো দুটি চোখ, এক দিকের ডানা একটু ঝুলে আছে, খানিকটা রক্ত জমে রয়েছে, সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে। পাখিটাকে দেখে কুমুর গলার ভিতরে টনটন করতে থাকে, হাত বাড়িয়ে বলে, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। হাত বাড়িয়ে কুমু বলতেছে, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। পাখিটা চোখ বন্ধ করে আবার খোলে, আর একটু ডাল ঘেঁষে বসে। লাটু কুমুর কাঁধের উপর দিয়ে উঁকি মেরে পাখিটাকে দেখতে পায়। ইস, ডানায় গুলি লেগেছে বেচারার, চুন হলুদ দিয়ে বেঁধে দিলে সেরেও যেতে পারে, বলিস তো ধরে আনি। কুমু বলতেছে, এই কথা বলতেছিল হলো লাটু এই কথাগুলো বলতেছে যে, ইস, গুলি লেগেছে বেচারা, চুন হলুদ দিয়ে বেঁধে দিলেও সেরে যেতে পারে, বলিস তো ধরে আনি। কুমু বলল, কিন্তু দিম্মা কি বলবেন? বলতেছে, দিম্মা যদি কিছু বলে পাখি ধরে আনলে। তারপর দেখো কি আবার বলবেন ছি ছি ছি, নোংরা জিনিস ফেলে দে, ওসব কি বাঁচে? কুমু জোর গলায় বলে, নিশ্চয়ই বাঁচে।
চুন হলুদ দিয়ে ডানা বেঁধে গরম জায়গায় রেখে দিলে নিশ্চয়ই বাঁচে। লাটু বলল, কোন গরম জায়গায়? কেন, আমার বিছানায় ল্যাপের মধ্যে এই কথা বলতেছিল কুমু। দেখিস কেউ যেন টের না পায়, এই কথা বলতেছিল লাটু। আচ্ছা, কি করে টের পাবে? আমার বিছানা তো আমি নিজে করি। ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে। আচ্ছা, ধরতে গেলে উড়ে উড়ে পালাবে না তো? এ কথা বলতেছে হলো কুমু। এই কথাটুকু ছিল হলো কুমুর। তারপর তার পরবর্তীতে লাটু বলতেছে, তোর যেমন বুদ্ধি, এক ডানে গুলি যায় নাকি? এক ডানে উড়া যায় নাকি? কি খাবে ও লাটু? লাটুকে বলতেছে কুমু যে ও কি খাবে, ওরা যদি নিয়ে আসি তাহলে ওরা কি খাবে? লাটু ভেবে পায় না খাটের মধ্যে বিছানার ভিতরে কি খাওয়াবে ওকে, না খেয়ে যদি মারা যায়। এক এক কাজ করলে হয় না রে কুমু? ও ঝুড়ি দিয়ে লেবু গাছের ডাল ওর জন্য একটা বাসা বেঁধে দেই, তাহলে তাহলে ভাঙা ডানা নিয়ে আর পড়ে যাবে না, নিজে পোকামাকড় ধরে খাবে। দেখো এই ছবিটা তোমাদেরকে একটু দেখাই। এইখানে এই যে মেয়েটা হলো কুমু, যদিও এই ছবিটা আসলে যৌক্তিক একটা ছবি না, কারণ আমরা জানি যে তাদের বাসাটা হলো দোতলা। হ্যাঁ, আমরা জানি তাদের বাসা হলো দোতলা, কিন্তু এখানে যে বাসাটা আমরা দেখতেছি মূলত এখানে একতলা বাসা, যদিও আর্টিস্ট সঠিকভাবে এটা আঁকাতে পারেনি আমি বলে মনে করি, কারণ এটা বাসাটা গল্পে দোতলা ছিল। আচ্ছা, যাই হোক, তোমাদের একটু বোঝার জন্য আঁকানো হয়েছে এরকম আর কি, এটা ডিপলি তোমাদের বুঝতে হবে এমন কিছু না। আচ্ছা, যেখানে ছিলাম পড়ায় আসি ফিরে। দেখো, নিমিষের মধ্যে ঝুড়ি নিয়ে লাটু জানালা গলে একেবারে লেবু গাছের ডালে ভয়ে ঠুটে পাখিটা পড়ে যায় কি, লাটু তাকে খপ করে ধরে ফেলে, কিন্তু কি তার ডানা ঝাপটানি, ঠুকরে ঠুকরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিল। লাটু দড়ি দিয়ে শক্ত করে ঝুড়ি দিয়ে বেঁধে পাখিটাকে আস্তে আস্তে তার মধ্যে বসিয়ে দিল। অমনি পাখিটা আধমরার মতো চোখ বুজে বুজে ভালো ডানাটার মধ্যে ঠোঁট গুজে দিল। লাটু সে জায়গাতে নিজের পা কাটার সময়কার হলদে মলম লাগিয়ে দিয়ে আবার জানলার গলে ঘরে এলো। বলল, ঠাকুরমার কাছে যেন আবার বলিস না। বলবো হয়তো ছুস না ওটাকে। বলতেছে যে ঠাকুরমার কাছে এটা আবার বলিস না, কুমুকে বলতেছে লাটু। কুমু হাঁটতে পারে না ভালো করে, পাখিটা উঠতে পারে না, পারলে নিশ্চয়ই ওই দূরে বিলে ওর বন্ধুদের কাছে চলে যেত। গাছের ডালে ঝুড়ির ডানায় মুখ গুজে চুপ করে পড়ে থাকতো না। কুমুর পা ভালো হলে কুমু এখন বসে থাকতো না, মার কাছে থাকতো, রোজ স্কুলে যেত, সন্ধ্যাবেলায় সাঁতার শিখতো, দৌড় খেলায় রোজ দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করত। আর কোনোদিনও হয়তো কুমু দৌড়াতে পারবে না। কিছুতেই কিছুতেই আর পায়ের জোর পায় না, মাটি থেকে ওই 1 বিঘাতের বেশি তুলতে পারে না, মনে হয় অন্য পাটার চেয়ে একটু ছোট হয়ে গেছে। পরবর্তী পৃষ্ঠায় আর একবার জানালার কাছে গিয়ে পাখিটাকে দেখে ভালো করে, ও ডানাটাকে যেন নাড়া যায় না সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাখিটাকে ঝুড়িতে বসে আস্তে আস্তে কালো ঠোঁট দিয়ে ঠোঁটের পালকে পরিষ্কার করছে, তারপর কিছুক্ষণ ঠোঁটে ভর দিয়ে চুপ করে চোখ বুজে পড়ে থাকলো, তারপর আবার চোখ খুলে গাছের ডালে থেকে কি একটা খুঁটে গেল। কুমু বালিশের তলা থেকে ছোট্ট বিস্কুটের বক্স থেকে একটুখানি বিস্কুট ছুঁড়ে দিল। পাখিটা অমনি যেন পাথর হয়ে জমে গেল, বিস্কুটের দিকে ফিরেও চাইল না। কুমু আবার খাটে এসে বসলো, নতুন গল্পের বইটা পড়তে চেষ্টা করলো। 15 মিনিট বাদে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বইটি সে কতক্ষণ পড়েছিল? 15 মিনিট পড়েছিল। বুকের পালক পরিষ্কার করতে করতে পাখিটার আবার কি একটা খুঁটে খেলো, অর্থাৎ পোকামাকড় কিছু একটা খাচ্ছে আর কি। তারপরে দেখো, গাছের ডালে পাখিটা যে একটু নামছে, একটু শব্দ হচ্ছে। কুমু ভয়ে কাঠ, ওই বুঝি দিম্মা, দেখতে পাই। মঙ্গলকে বলেন, ফেলে দে ওটাকে, বড় নোংরা, ঝুড়ি খুলে আন। ওটা কে বেঁধেছে ওখানে?
বলেছে মঙ্গলকে, মঙ্গল হয়তোবা তাদের বাসার কাজের লোক হতে পারে, স্পষ্ট করা নাই। কুমু জানালা দিয়ে চেয়ে দেখে পাখিটা ঘুমিয়ে আছে। পাখিটা ঘুমিয়ে আছে। কুমু বই নিয়ে বিছানায় গিয়ে শুলো। হঠাৎ জানালার বাইরে সুরগুল চমকে উঠে দেখি একটা হলদে বেড়াল গাছের ডালে উঠে গেছে। কুমু ভয়ে কাঠ, এই বুঝি বেড়াল পাখিটা বেড়াল পাখিটা খেলো। আরে, আমার একটা কথা আজকে মনে পড়তেছে, এই যে বেড়ালের পাখি খাওয়ার আহ গল্পটা, এখানে লাইনটা পেয়ে আমার একটা টিয়া পাখি ছিল। তখন আমি ক্লাস 6-এ পড়ি। সেই টিয়া পাখিটা আমার আমার সাথেই থাকতো। আমি ওরে নিয়ে ঘুরতাম, আমার কাঁধে নিয়ে ঘুরতাম, ওরে খাওয়াইতাম, আমার কাছেই থাকতো। কতবার পাখিটা হারায় যায় আমি খুঁজে বের করি, বাসাতেই থাকতো। তারপর একদিন আমি সকালে স্কুলে যা না স্কুলে না, আমি কোচিংয়ে গেছি। কোচিং থেকে আসার পর দেখি যে পাখিটা আর নাই। পাখিটাকে হলো বিড়াল মেরে ফেলেছে। আমাদের পাশের বাসার একটা বিড়াল পাখিটাকে মেরে ফেলেছে। তারপর আমার কি পরিমাণ কষ্ট! আমি ওই দিন এত পরিমাণে কষ্ট পাইছি যে আমি ওই দিন ভাতও খেয়ে যাইনি স্কুলে। খুবই কষ্ট লাগছে আমার ওই দিন, যেদিন হলো আমার পাখিটাকে বিড়াল মেরে ফেলছিল। কি পরিমাণে কষ্ট লাগছিল আল্লাহ! পাখিটাকে এখনো মিস করি। পাখিটা আমার খুবই প্রিয় ছিল, একটা টিয়া পাখি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমরা এখানে পড়ায় যেখানে ছিলাম সেখানে আসি। চমকে উঠে দেখে একটা হলদে বিড়াল গাছের ডালে উঠে গিয়েছে। কুমু ভয়ে কাঠ, এই বুঝি বিড়ালটা খেলো। কিন্তু খাবে কি? অত বড় পাখি, তার যে তেজ কত! দিল ঠুকরে ঠেলে ভাগিয়ে। দুটো কাক দূর থেকে মজা দেখলো, কাছে যেতেই সাহস পেল না। কুমু সোজা হয়ে দাঁড়িয়ে এ মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াতে লাগলো। খুড়াতো হয়েছে কি, এরকম করে হাঁটলেই না পায়ে জোর বাড়বে? দুবার হেঁটে কুমু এসে যখন খাটে বসলো, পা দুটো ব্যথা ধরে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন ডান পাটা 1 বিঘতের চেয়ে একটু বেশিই তোলা যাচ্ছে। মানে কুমুও ধীরে ধীরে সুস্থ হচ্ছে, পাখিটাও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। অমনি করে দিন যায়, বুনো হাঁসের ডানা আস্তে আস্তে সারতে থাকে। 2 দিন পর পাখির ঝাঁক বিল থেকে দক্ষিণ দিকে উড়ে গেল। গাছের ডালে বসে পাখিটা একটা ডানা ঝাপটাতে লাগলো, উড়বার জন্য কি যেন তার চেষ্টা, কিন্তু ভাঙা ডানা ভর সইবে যেন। হাঁসটা ঝুড়ি থেকে পিছলে পড়ে নিচের ডালের ফাঁকে আটকে থাকলো। লাটু তখন স্কুল থেকে ফিরেনি। কুমু কি করে জানলার ধারে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে থাকলো। পাখিটা অনেকক্ষণ অসাড় হয়ে ঝুলে থাকার পর আছড়ে পিছড়ে নিজেই সেই ডালটার উপরে চড়ে বসলো। লাটু ফিরে এসে আবার ওকে তুলে ঝুড়িতে বসিয়ে দিল। ঠুকরালো একটু সে, যেন তেমন কিছু নয়। ডানায় আবার ওষুধ লাগিয়ে দিল লাটু। এমনি করে দিন যায়। রোজ পাখিটা একটু করে সেরে উঠে ঝুড়ি থেকে ডালে নামে, আবার আনন্দের ছুটে। কুমু ঘরময় হেঁটে বেড়ায়, নিজের বিছানায় নিচে পাতে নিজে স্নান করে, মানে গোসল করে, জামা কাচে, মানে কাপড় চোপড় ধয়। দুপুরবেলায় এক ঘুম দিয়ে উঠে নিজে বসে অঙ্ক কষে, বাড়িতে চিঠি লিখে, মা বাবা তোমরা ভেবো না আমি রোজ রোজ সেরে উঠেছি, রত্নাদের বলো আমি পরীক্ষা দেব। এমনই করে 1 মাস কাটলো। তার মধ্যে একদিন খুব বৃষ্টি হচ্ছিল। পাখিটা ঝুড়ির তলার গাছের ডালে আড়ালে গিয়ে লুকালো। তারপর বৃষ্টি থেমে আসার পর যখন রোদ উঠলো, পাখিটা দিব্যি ডানা মেলে পালক শুকালো। কুমু অবাক হয়ে দেখলো ডানা সেরে গেছে। 2 দিন পর দুপুরে মাথার অনেক উপর দিয়ে মস্ত একটা ঝাঁক বুনো
ঝাঁক বুনো হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল। কুমুর পাখিটা হঠাৎ কি মনে করে ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল, কিন্তু তক্ষুনি আবার নেমে এসে মগডালে বসলো। হাঁসটাও নামলো। পাখিটা পাখিটা সেই দিকেই চেয়ে থাকলো। সারা রাত বুনো হাঁসরা বিশ্রাম করে পরের দিন সকালে যখন দল বেঁধে আকাশে উড়ল, কুমুর পাখিটাও তাদের সঙ্গ নিল। তাদের দল থেকে অনেকটা পিছিয়ে থাকলো বটে, কিন্তু ক্রমাগত যেরকম উঠতে লাগলো, কুমু লাটুর মনে সন্দেহ রইল না এক্ষুনি ওদের ধরে ফেলবে। তার মানে পাখিটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে প্রায়। সে বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামলো। ডান পাটা যেন একটু ছোটই মনে হলো। কুমু বলল, দিম্মা, পাটা একটু ছোট হলেও কিছু হবে না, আমি বেশ ভালো হাঁটতে পারি। বুনো হাঁসটারও একটা ডানা ছোট হয়ে গেছে। শুনে দিম্মা অবাক। তখন লাটু আর কুমু দুজনে মিলে পাখির গল্প বলল। দিম্মা কুমুর মাথায় হাত বুলিয়ে বলল, ও মা, বলিসনি কেন, আমিও যে পাখি ভালোবাসি। এই হলো গল্পের শেষ। গল্পটা আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা জানিও। তোমরা যেটা করবে, আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবা। তোমাদের যে কোনো সমস্যা থাকলে সেখানে আমি তোমাদের সমস্যার সমাধান করি। আর তোমরা পরবর্তীতে কোন ক্লাস চাও, তোমাদের কোন ক্লাস প্রয়োজন, সেটা জানাতে পারো আমাকে কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে। ভালো থাকো। আসসালামু আলাইকুম।